তাহলে কি বললাম আমরা আজকে থিওরিটিক্যাল যেটা নিলাম, হ্যাঁ চ্যাপ্টার চেঞ্জ কি বললাম যে হ্যালো যখন বিজোড় ইলেকট্রন তৈরি হবে তখন কিন্তু ফ্রি রেডিক্যাল তৈরি হবে। এটা যখন কন্টিনিউ চলতে থাকবে, চলতে চলতে যখন একটা বিশেষ জায়গায় মানে আসবে, মানে প্রচুর পরিমাণে হবে, সেই স্টেটটাকে বলা হয় অক্সিডেটিভ স্টেট। অক্সিডেটিভ স্ট্রেস। কি বুঝলাম? মানে ফ্রি রেডিক্যালটা হয়তো একটা তৈরি হলো, দুটো তৈরি হতে হতে যখন এটা প্রচুর পরিমাত্রায় তৈরি হয়ে যাবে শরীরে, সেই স্টেজটাকে বলা হয় অক্সিডেটিভ স্ট্রেস। এবং এই অক্সিডেটিভ স্ট্রেসের কারণে পৃথিবীতে যত রকম ক্রনিক ডিজিজ মানুষের শরীরে হয়ে থাকে তার জন্য দায়ী কিন্তু একটা, সেও অনেক কারণ হতেও পারে, তার মধ্যে এটা একটা কারণ। তার মধ্যে জানা গেছে যে 80 রকমের ওষুধ, 80 রকমের ডিজিজ এই ফ্রি রেডিক্যাল তৈরি হওয়ার জন্য বা অক্সিডেটিভ স্ট্রেস থাকার জন্য তৈরি হওয়ার জন্য আমাদের শরীরে কেমন মিনিমাম 80 রকমের অসুখ তৈরি হতে পারে। তার মধ্যে ম্যাক্সিমাম অসুখকে বলা হয় ক্রনিক ডিজেনারেটিভ ডিজিজ। ক্রনিক মানে বললাম না, ক্রনিক মানে হচ্ছে দীর্ঘস্থায়ী। ঠিক আছে, আসতে হবে না। দীর্ঘস্থায়ী অবক্ষয় মানে ডিজেনারেটিভ, মানে ধীরে ধীরে অবক্ষয় হয়, মানে পতনের দিকে যে অবস্থা হয় সেটাকে বলা হয় অক্সিডেটিভ স্ট্রেস। বুঝা গেল? মানে অক্সিডেটিভ স্ট্রেসের ফলে আমাদের ক্রনিক ডিজেনারেটিভ ডিজিজ হয়। তার মধ্যে বলি 80 রকম অসুখ হয়। তার মধ্যে আজকে আমি ওই কার্ডিওভাস্কুলার সিস্টেম ওটা 80 রকমের মধ্যে প্রথম যেটা আমি আলোচনা করবো যে কার্ডিওভাস্কুলার প্রবলেম। মানে আমাদের যে কার্ডিওভাস্কুলার বলতে কি, কার্ডিওভাস্কুলার একটা সিস্টেম। তাহলে কার্ডিওভাস্কুলার মানে প্রথম দিকে আলোচনা করছিলাম কি সেলসের পর টিস্যুর পর অর্গানের পর সিস্টেম। কার্ডিওভাস্কুলার সিস্টেম যেটা আমাদের ফুললি ব্লাড সার্কুলেশন মেইনটেইন করে। তার মধ্যে বেশ কিছু অর্গান আছে, যেমন হার্ট, আর্টারিস বা ধমনী, শিরা, এই সব পুরো পার্টটাই হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম। কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে এক নম্বর যেটা হয় হচ্ছে আর্থ্রোস্ক্লেরোসিস। আর্থ মানে ARTHE স্ক্লেরোসিস যেটাকে বলা হয়। স্ট্রোক হয় না, ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক যেটা হয়, হার্ট অ্যাটাক, হাই ব্লাড প্রেসার, এই প্রবলেমগুলোর মধ্যে হচ্ছে কি আছে কার্ডিওভাস্কুলার সিস্টেম। হাই ব্লাড প্রেসার আছে, হাই ব্লাড প্রেসার, মানে কার্ডিওভাস্কুলার যে প্রবলেমগুলো হয় মেইনলি এই যে বললাম আর্থ্রোস্ক্লেরোসিস, স্ট্রোক, হার্ট অ্যাটাক এবং হাই বিপি, এইগুলো থাকে। তাহলে আজকে আমাকে বুঝতে হবে যে প্রবলেমগুলো কি কি। গতদিন যেভাবে বলেছিলাম সেই জিনিসটা রিপিট করলে আরো ভালো, তাই নাকি বললাম না?
হার্টের সিম্বল নাকি? এই হার্টের থেকে প্রথমে দুটো পাইপ যায়, সেটাকে বলা হয় ধমনী বাংলাতে, যাকে বলা হয় আর্টারিস। এবার এই আর্টারিসটা নিয়ে ব্যাখ্যা করলেই ক্লিয়ার হয়ে যাবে যে ফ্রি রেডিক্যালটা কোথায় ধাক্কা মারে বা কিভাবে কাজ করে। মানে আর্টারি যেটা আছে, ধমনী যেটা আছে, আমরা ম্যাক্সিমাম লোককে দেখি যে হাই ব্লাড প্রেসার, মানে এখানে যে হার্টের একটা পার্ট আছে না, মিনিটে 72 বার 70 বার পাঞ্চ করছে, পাঞ্চ করার ফলে প্রথমত রক্তটা এভাবে বেরোয়, কিন্তু পাঞ্চ করতেই আছে মিনিটে। তাহলে ম্যাক্সিমাম লোকের যদি হার্ট অ্যাটাক হয় বা হাই প্রেসার হয়, তার মেন কারণ হচ্ছে যে রক্তনালীটা বা ধমনীটার প্রবলেমের জন্য বিশেষ করা হয়। আমি এর আগের দিন বলেছিলাম যে 99% প্রবলেম হয় এই ধমনী সম্বন্ধে। যদি কোনো মানুষের হার্টের অসুখ থাকে বা হার্টের প্রবলেম হবে, তাহলে 99% প্রবলেম হয় এই জায়গাটা, এই জায়গাটার প্রবলেম হয় মাত্র 1%। মানে হার্ট পাঞ্চ করতে পারছে না, ভাল্ব নষ্ট হয়ে গেছে। এই সংখ্যাটা খুব কম মানুষের দেখা গেছে যে ভাল্ব কাজ করছে না বা হার্ট ঠিকভাবে পাঞ্চ করতে পারছে না, সেটা কেবলমাত্র 1% দেখা গেছে। আর এইটা 99%। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে 99%, যে এই জায়গাটা প্রবলেম কি করে হয়, কেন হয়, এবং প্রবলেম হতে গিয়ে ফ্রি রেডিক্যাল যেটা আমরা আলোচনা করলাম বা করছি, অক্সিডেটিভ স্ট্রেস, তার ভূমিকা কোথায় আছে? ক্লিয়ার? এটা একটা ধমনী নাকি, মানে হার্ট থেকে বেরিয়ে আসে ধমনী আসছে, হ্যাঁ। এই লেয়ারে দুটো কিন্তু লেয়ার আছে, ফার্স্ট লেয়ার এবং সেকেন্ড লেয়ার। এই যে ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, তারপরে পুরোটাই ফাঁকা একটা পাইপ, যেখানে হার্ট 72 বার পাঞ্চ করছে এবং রক্তটা জোর করে বেরিয়ে যাচ্ছে। তাহলে এই 99 এর মধ্যে 50% প্রবলেম হয় এই যে ভেতরে পার্ট আছে না, এখানে প্লেগ জমে যায়। মানে যদি কোলেস্ট্রল লেভেলের প্রবলেম থাকে, এইচডিএল বা যেটা গুড কোলেস্ট্রল কমে যায় আর ব্যাড কোলেস্ট্রল বেড়ে যায় বা ট্রাইগ্লিসারাইড বেড়ে যায়, তার মানে কি রক্ততে একটা তরল পদার্থ জমে যায়। জমতে জমতে কি হয়, এই পাইপের মধ্যে জমতে থাকে। এটাকে বলা হয় প্লেগ। মানে যত জমবে ধীরে ধীরে, একদিনে তো হয় না, ধীরে 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 হয়, তখনই কি হয়, রক্তটা সঠিকভাবে চলাচল করতে পারে। কারণ আমরা জানি যে হার্ট মিনিটে 72 বার 70 বার পাঞ্চ করছে। এবার এই ধীরে ধীরে কি হয়, পাইপটা সরু হয়ে যায়, ন্যারো হয়ে যায়। ন্যারো হয়ে যাওয়ার ফলে রক্তটা প্রেসার যখন পড়ছে, তখন কিন্তু এটা ফুলতে পারছে না। কারণ যে আগে যেটা আয়তন ছিল বা ফাঁক ছিল, গ্যাপ ছিল, সেটা কিন্তু বর্তমানে গ্যাপ কমে যাচ্ছে। কারণ হচ্ছে যে রক্তে কোলেস্ট্রল লেভেলের প্রবলেমের জন্য এই রক্তের এই যে ধমনীর দেওয়ালে ধীরে 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 কি হচ্ছে, কোলেস্ট্রল জমে যাচ্ছে বা প্লেগ জমে যাচ্ছে, সাদা চর্বির মতো একটা পদার্থ জমে যাচ্ছে। তার জন্য প্রতিদিন একটু একটু বাড়তে বাড়তে কি হচ্ছে, রক্তনালীটা শুরু হচ্ছে। শুরু হওয়ার ফলে যে প্রথম যদি রক্ত দেখা যায়, সেটা হচ্ছে প্রেসার হাই হয়ে যায়। রক্তনালী, রক্তনালীতে মেনলি দুটো লেয়ার আছে, যে পাইপটাতে, মানে এখানে এখানে এই যে ভেতরে যে গ্যাপটা, এটা মোটা গ্যাপ আছে। এবার যখন কোলেস্ট্রল প্রবলেম, মানে যখন এলডিএল বা খারাপ কোলেস্ট্রলটা বেড়ে যায়, গুড কোলেস্ট্রল আর ব্যাড কোলেস্ট্রল, গুড কোলেস্ট্রল কমে গেল আর ব্যাড কোলেস্ট্রল বেড়ে যায়, তখন রক্তটা মোটা হয়ে যায়। রক্তের মধ্যে একটা সাদা তরল জিনিস কিন্তু জমতে থাকে। সেটা কিন্তু যেহেতু হার্ট থেকে প্রথমে যখন বেরোচ্ছে, তখনই কিন্তু আমাদের যে ধমনী আছে, এই নালী কিন্তু ধীরে ধীরে জমতে থাকে। হ্যাঁ, মানে এই যে নালীটা ধীরে ধীরে জমতে জমতে কি হচ্ছে, যে ন্যারোইং, মানে সরু হয়ে ধীরে ধীরে, মানে মানে এইরকম ফাঁকা ছিল তো, এবার ধীরে ধীরে যে চর্বি বা ময়লা জমতে থাকে, ব্লক হয়ে যাচ্ছে।
ব্লকেজ হওয়ার মেন প্রথম যেটা কারণ হচ্ছে যে হাই ব্লাড প্রেসার, মানে প্রেসার যখন মারছে এটা প্রেসার 50% বললাম এক নম্বর। আর দুই নম্বর যেটা হচ্ছে যে এটা হচ্ছে মেন হচ্ছে হার্ট অ্যাটাকের কারণ। কারণ হচ্ছে যে এই পাইপটা যদি বেড়ে বেড়ে যায় তাহলে এই কি আমরা ব্লকেজ হয়ে যায়। আমরা দেখেছি এনজিওগ্রাম করার পরে হ্যাঁ বলে যে 2 জায়গাতে ব্লক আছে বা 3 জায়গাতে ব্লক। হ্যাঁ বলে এটা। কেন বলে যে এই যে ধমনীটা আমাদের চর্বিটা প্লেটটা জমতে জমতে যখন রাস্তাটাকে বন্ধ করে দেয় সেটা হচ্ছে ব্লকেজ। বুঝা গেল? তাহলে এইটা হচ্ছে 50% কারণ হচ্ছে কোলেস্টেরল লেভেলের জন্য। তার সঙ্গে সঙ্গে যেটা ফ্রি রেডিকাল যেটা বলছিলাম, এই যে দুটো লেয়ার মানে যখনই পাঞ্চ করে তখন পাইপটা পুরো ফুলে যায়। আমরা যে জল দেওয়া পাইপগুলো দেখি না, যেগুলো প্লাস্টিকের পাইপ হয় বা ফ্লেক্সিবল পাইপ হয়, এমনি চুপড়ে বসে আছে, যখনই মেশিন চালানো গেল তখন পাইপটা খুলে যায়। এবার যদি লোহার পাইপ হয় তা খুলবে না সেম থাকবে। তাহলে কেসটা কি হচ্ছে যে এই যে ফুলা আপ ডাউন করার জন্য এখানে যে যেটা বলছিলাম ফ্রি রেডিকাল, ফ্রি রেডিকাল কি করে নিজের সেলগুলোকে খেয়ে ফেলে, ধ্বংস করে দেয়। মানে ভালো সেলগুলোকে নষ্ট করে দেয়। মানে যেটা বললাম ফ্রি রেডিকাল বা অ্যান্টি অক্সিডেটিভ স্ট্রেস, সেটা কি করে যেখানে যায় তার নিজস্ব যে ভালো সেলগুলোকে নষ্ট করে দেয়। এই নষ্ট করে দিলে কি হয় যে এই যে লেয়ারটা ফার্স্ট লেয়ারটাকে বলা হয় এন্ডোথেলিয়াম আর সেকেন্ড লেয়ারটা বলা হয় সাব এন্ডোথেলিয়াম। এই জিনিসটা এই লেয়ারটা কি করে ফ্রি রেডিকাল এই লেয়ারের উপরে আঘাত করে। মানে এই লেয়ারে আমার ধমনীটা আছে, ধমনীর ফার্স্ট লেয়ারটা কি বলা হয়? এন্ডোথেলিয়াম আর সেকেন্ড আছে সাব এন্ডোথেলিয়াম। বানানটা একটু আলাদা আছে, লিখে দেবো কি পুরোটা? এখানে ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার 1:2 হলো এন্ডোথেলিয়াম আর সেকেন্ড লেয়ারটা হচ্ছে সাব এন্ডোথেলিয়াম। থেলিয়া হবে না, এটা এল হবে। সেকেন্ড লেয়ারটা হবে সাব এন্ডোথেলিয়া আর ফার্স্টটা হবে এন্ডোথেলিয়াম। কোন জায়গাটা আবার বলছি যে এই যে দুটো লেয়ার, এটা পাইপ আছে, এটা পাইপের দুটো লেয়ার, ফার্স্ট লেয়ারটা হচ্ছে এটা, ফার্স্ট লেয়ার এটা আর সেকেন্ড লেয়ার এটা। এই যে ফ্রি রেডিকাল বা যে অক্সিডেটিভ স্ট্রেস বললাম সেটা অ্যাকচুয়ালি কি হবে সাব কি আছে সাব এন্ডোথেলিয়াম। ওকে এ বানানগুলো চেক করে নেবেন। হ্যাঁ সাব এন্ডোথেলিয়াল থেলিয়াম এল হবে। হ্যাঁ ডিফারেন্স তাহলে ফ্রি রেডিকালের কাজ কি হচ্ছে যে যেগুলো অ্যাকচুয়াল ভালো সেল আমাদের শরীরে আছে সেই সেলগুলোকে আঘাত করে নষ্ট করে দাও। নষ্ট যখনই আঘাত করবে তখনই কি হবে এই সেলগুলোকে মরে যাবে। মরে যাওয়ার পরে যে ওয়ালটা থাকে, ধমনী যে ওয়ালগুলো থাকে প্রচন্ড হার্ড হয়ে যায়, হার্ট শক্ত হয়ে যায়। হ্যাঁ হার্ট হার্ড হার্ড HEARD হার্ড মানে শক্ত হয়ে যায়। শক্ত হয়ে মানে কি হলো 50% যেটা বললাম যে কোলেস্টেরল লেভেল জমে গেলে ন্যারোইং হয়ে যায়, মানে সরু হয়ে যায় পাইপগুলো, ধমনীগুলো। আর ওর সঙ্গে সঙ্গে যদি ফ্রি রেডিকাল তৈরি হয়ে যদি অক্সিডেটিভ স্ট্রেস আমার শরীরে চলে আসে, এই ওয়ালগুলো দুটো লেয়ারকে কি করে দুটো লেয়ারের সেলগুলোকে মেরে দেয়, নষ্ট করে দেয়। তার ফলে কি হয় এই সেলগুলো এই ওয়ালগুলো প্রচন্ড পরিমাণে শক্ত হয়ে যায়। তখন ওই ওটা পাঁচ করছে তো, কিন্তু ওটা ফ্লেক্সিবল না থাকার জন্য হাই প্রেসার হয় আর ব্লকেজ হয়। বুঝা গেল ব্যাপারটা?
যাদের দেখবেন যে কোলেস্টেরল লেভেল 100% নরমাল আছে, কিচ্ছু নাই, শরীরে কোনো চর্বি নাই, কিচ্ছু নাই, অথচ হাই প্রেসার, হার্ট অ্যাটাক। আমি তো বললাম ক্রিটিক্যাল তৈরি হয় টেনশনে, আর ওই টেনশনে ক্রিটিক্যাল গুলো এইসব জায়গাতে কাজ করে। 80 রকম অসুখের মধ্যে 1 নম্বরটা আলোচনা করছি, 80 রকম পারবো না, যেটা মেন আছে না পরবর্তী স্টেজে বলে যাবো। তাহলে কি বোঝা গেল এটা, যে কোলেস্টেরল লেভেলের জন্য হার্ট ব্লকেজ হতে পারে, এবং ক্রিটিক্যাল হওয়ার জন্য কি হয়, এই যে ওয়ালগুলো, ধমনী যে ওয়ালগুলো আছে, লেয়ারগুলো আছে, ক্রিটিক্যাল তৈরি হতে হতে অক্সিডেটিভ স্টেজ তৈরি করতে করতে এই সেলগুলোকে মেরে দেয়, মেরে দেওয়ার ফলে ব্রেক সেলগুলো বন্ধ হয়ে টাইট হয়ে যায়, শক্ত হয়ে যায়। যারা নরমাল শরীরে আছে, কোলেস্টেরল লেভেল ওকে আছে, অথচ বাইপাস করতে হচ্ছে, প্রেসার হাই হচ্ছে, হাই প্রেসার ওষুধ খাচ্ছে, স্টেন বসাচ্ছে, তার কারণ কিন্তু হচ্ছে ফ্রিরেটিক্যাল। কি বোঝা গেল? আর আরেকটা যেটা কারণ হতে পারে সেটা হচ্ছে হোমোসিস্টিন। তাহলে আমি হার্ট ব্লকেজের ক্ষেত্রে বা কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে দুটো জিনিস আলোচনা করলাম। একটা হচ্ছে নাম্বার অফ কোলেস্টেরল, চর্বিটা জমে যায়, ধমনীটা সরু হয়ে যায়, তার জন্য হাই প্রেসার থেকে শুরু করে হার্ট ব্লকেজ, ব্রেন স্ট্রোক, অনেক কিছু হয়, সব কিছু। 2 নম্বর হচ্ছে ফ্রি রেডিক্যাল। ফ্রি রেডিক্যাল কি করে, অক্সিডেটিভ স্ট্রেস কি করে, যে ভালো যে সেলগুলো আছে চোখের মধ্যে যদি ফ্রি রেডিক্যাল তৈরি হয়ে যায়, সেখানে কি হয়, চোখের প্রচুর ক্ষতি হয়, আর্থারাইটিস যারা ভোগে, অটো ইমিউন ডিজিজ যেটাকে বলা হয়, মানে ভালো সেলগুলোকে বা টিস্যুগুলোকে খেয়ে ফেলে। ফ্রি রেডিক্যাল বা অক্সিডেটিভ স্টেট কি করে, ভালো সেল অথবা যে টিস্যুগুলোকে ধ্বংস করে, তার জন্য ওর কার্যক্ষমতা হারিয়ে ফেলে। তাহলে 2 নম্বর পার্টটা বুঝলাম। 1 নম্বর পার্ট বুঝলাম কি, কোলেস্টেরল লেভেলের জন্য হার্ট ব্লকেজ হতে পারে। 2 নম্বর যেটা আমাদের আলোচনার বিষয় ছিল আজকে, ফ্রি রেডিক্যাল বা অক্সিডেটিভ স্ট্রেস, তার জন্য হতে পারে। অক্সিডেটিভ স্ট্রেসের কাজ হচ্ছে ভালো সেলগুলোকে খেয়ে ফেলা এবং টিস্যুগুলোকে নিজের মধ্যে মারপিট করতে করতে ধ্বংস করে দেওয়া। তার জন্য কি এই ব্লকেজ হওয়ার কারণ হচ্ছে এই পার্টটাকে হার্ডনেস বাড়িয়ে দেওয়া, শক্ত করে দেওয়া। 3 নম্বর যেটা প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে হোমোসিস্টিন। হোমোসিস্টিন এটা একটা বিশাল একটা মারাত্মক পার্ট। হোমোসিস্টিন হোমোসিস্টিন মানে এটা হচ্ছে এক ধরনের অ্যামিনো অ্যাসিড, যে অ্যাসিডটা যদি আমাদের শরীরে যদি ব্রেক করতে না, ভাঙতে না পারে, হোমোসিস্টিন এক ধরনের অ্যামিনো অ্যাসিড, এটা যদি ভেঙে চুরমার না করতে পারে, ধরে আমি আগে কাঁচের গুঁড়ি কোনো পেটে চলে গেল, পায়খানা বেরিয়ে যাবে, তো কিছু করতে পারবো না। তেমনি হোমোসিস্টিনটা কি হচ্ছে, যে এমন এক ধরনের অ্যামিনো অ্যাসিড যেটাকে যদি ভাঙতে না পারে, ডিস্ট্রয় না করতে পারে, তাহলে ধীরে ধীরে বাড়তে বাড়তে কি হয়, হ্যাঁ, এই যে বললাম ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার যেটা বললাম, সেখানকার হার্ডনেসটা বাড়িয়ে দেয়, প্রচন্ড হার্ড হয়ে। তার মানে কি হচ্ছে, যে হোমোসিস্টিন একটা ফ্যাক্টর। তাহলে হার্ট ব্লকেজ বা কার্ডিওভাস্কুলার সিস্টেমে 99% প্রবলেম হয় 3টা কারণে। একটা হচ্ছে কোলেস্টেরল লেভেল, মানে খারাপ কোলেস্টেরল বাড়তে 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 কি হয়, চর্বিতে জমে যায়, আমাদের ধমনীগুলোকে ন্যারোইং করে দেয়, সরু করে দেয়। 2 নম্বর হচ্ছে ফ্রি রেডিক্যাল বা অক্সিডেটিভ স্ট্রেস বলছি, সে কি করে, তার নিজস্ব সেলগুলো, ভালো সেলগুলোকে খেয়ে ফেলে নষ্ট করে দেয়, বা টিস্যুগুলোকে নষ্ট করার ফলে আমাদের শরীরে ধমনীগুলো আছে ওটাকে হার্ডনেস বাড়িয়ে দেয়, মানে ফ্লেক্সিবিলিটি থাকে না, তার জন্য কার্ডিওভাস্কুলার প্রবলেম হয়। আর থার্ড ওয়ান যেটা হচ্ছে হোমোসিস্টিন। হোমোসিস্টিন যদি এটা অ্যামোনিয়া অ্যাসিড, ওটা যদি ব্রেকডাউন করতে না পারে, ধীরে ধীরে কি করে, এই সেলগুলোকে দারুণভাবে শক্ত করে দেয়। পাইপের যে বডিটা আছে, গঠনটা আছে, আউটার বা ইনার সাইডটাকে দারুণভাবে শক্ত করে দিলে কি হয়, এটা শক্ত হয়ে গেল। তাহলে কেসটা কি হচ্ছে, এই 3টা প্রবলেমের মধ্যে 1 নম্বর প্লাস 2 নম্বর কমন বুঝা গেল। 1 নম্বর
ব্যাড কোলেস্ট্রল বেড়ে গেল, ট্রাইগ্লিসারাইড বেড়ে গেল। হ্যাঁ, আর এই যে 2 নম্বর যেটা বললাম কি ফ্রি রেডিক্যাল, তাহলে এই দুটো ঘটলে পারে ওর 100% চান্স আছে যে ওর হার্ট অ্যাটাক হবে, হাই প্রেসার হতে হতে হার্ট অ্যাটাক হবে বা ব্রেন স্ট্রোক হবে বা কিছু একটা হবে। কারণ ফ্রি রেডিক্যাল প্রত্যেকটা মানুষের শরীরে আছে। হয়তো কোনো মানুষের চর্বি কম আছে, কোলেস্ট্রল লেভেল ঠিক আছে, অথচ যার কোলেস্ট্রল লেভেল ঠিক নাই তার কাছে ফ্রি রেডিক্যাল আছে। 3 নম্বর যেটা বললাম কি হোমোসিস্টিন, মানে কোলেস্ট্রল লেভেল ওকে আছে, আর কোলেস্ট্রল লেভেল ওকে আছে, কিন্তু সরি 2 নম্বর বলতে ফ্রি রেডিক্যাল যেটা বললাম, তাহলে ফ্রি রেডিক্যাল হলে পারে কি ওর হার্টনেসটা বাড়িয়ে দিল, ওর ম্যাক্সিমাম চান্স আছে হার্ট অ্যাটাক হওয়ার কারণ, আর ফ্রি রেডিক্যাল ভর্তি অক্সিডেটিভ সিস্টেম মানে শক্ত করে দিয়েছে। এবার 3 নম্বর যেটা হচ্ছে 2+3, এটা কমন, মানে হোমোসিস্টিন লেভেল তো বেড়ে আছে, আমাদের পয়েন্টগুলোকে হার্টনেস তো বাড়িয়ে দিচ্ছে, তার সঙ্গে সঙ্গে ফ্রি রেডিক্যাল আছে। তার মানে বোঝা গেল যে হার্টের যে কার্ডিওভাস্কুলার সিস্টেমের ক্ষেত্রে সে যেমনই ব্লকেজ হোক, যেমনই বলতে কি যদি কোলেস্ট্রল লেভেল যে প্রবলেমের জন্য যদি ওর প্রবলেমটা হয় তার সঙ্গে ফ্রি রেডিক্যাল আছে, আর যদি হোমোসিস্টিন দিয়ে যদি প্রবলেমটা হয় তার সঙ্গেও ফ্রি রেডিক্যাল আছে। কারণ আমাদের শরীরে প্রত্যেক দিন ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছে। এখানে একমাত্র সলিউশন যেটা বলি এটা বুঝতে পারবো আমরা যে সলিউশন হচ্ছে যে দেখা গেল যে আমার কোলেস্ট্রল লেভেল বেড়ে গেছে, আমি গুড কোলেস্ট্রল খেলাম, খাবার দাবার কন্ট্রোল করলাম, কিছু মেডিসিন খেলাম, ধরে এদিক করে কিন্তু কোলেস্ট্রল লেভেলটা দীর্ঘদিন ধরে মেনটেন করা যায়। হাই প্রেসারটাকে দীর্ঘদিন ধরে মেনটেন মানুষ করে তো, কিন্তু কিন্তু মজার বিষয় হচ্ছে যদি ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছেই, অক্সিডেটিভ স্ট্রেস প্রতি সেকেন্ডে তৈরি হচ্ছে আমার শরীরে, এটাকে কন্ট্রোল করার কোনো মেডিসিন পৃথিবীতে নেই। তার মানে কি বললাম যে হার্ট ডিজিজের ক্ষেত্রে, কার্ডিওভাস্কুলার সিস্টেমের ক্ষেত্রে কোলেস্ট্রলটা তো হয়তো কন্ট্রোলে নিয়ে নিই, ভাত খেলাম না, রুটি খেলাম না, শাকসবজি খেলাম, হাঁটা চলাফেরা করলাম, কিছু ওষুধ খেলাম, খাওয়া দাওয়া কন্ট্রোল করে, গ্লুক ওমেগা 3 খেলাম, কন্ট্রোলে চলে আসবে, কিন্তু ফ্রি রেডিক্যাল কন্ট্রোলের হওয়ার জায়গা নেই। তেমনি হোমোসিস্টিন যেটা আছে ওটাও কন্ট্রোলের জায়গা নেই। একমাত্র সলিউশন যেটা বলছে এনিমি হচ্ছে ফ্রি রেডিক্যাল। আচ্ছা, এটা মেন দোষ। এনিমি আমাদের শত্রু হচ্ছে ফ্রি রেডিক্যাল 1 নম্বর, আর বন্ধু হচ্ছে যেটা বলে অ্যালিস, বন্ধু হচ্ছে কি অ্যান্টিঅক্সিডেন্ট। কি বললাম যে এনিমি মানে শত্রু হচ্ছে কি ফ্রি রেডিক্যাল, আর বন্ধু হচ্ছে কি অ্যান্টিঅক্সিডেন্ট। আমাদের মেইনলি প্রয়োজন হয় 13 রকমের ভাইটামিনস, এটা কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে পড়লো, প্লাস 15 রকমের পরে মিনারেলস, প্লাস 12 রকমের পরে আপনার অ্যামিনো অ্যাসিড, এটাকে বলা হয় অ্যান্টিঅক্সিডেন্ট। মানে 13 রকমের ভাইটামিনসকে বলা হয় অ্যান্টিঅক্সিডেন্ট, 15 রকমের মিনারেলকে বলা হয় অ্যান্টিঅক্সিডেন্ট, আর 12 রকমের অ্যান্টিঅক্সিডেন্ট, আর 12 রকমের ভিটামিনকে মিনারেল, 15 রকমের মিনারেল, 12 রকমের অ্যামিনো অ্যাসিড, টোটাল হয় 40 রকম। 4 রকম ভিটামিন দেখতে
বেশি না হ্যাঁ তাহলে কি হলো এখানে আমাদের শরীর যতদিন বেঁচে থাকবো এবার এই যে ফ্রি রেডিক্যাল দিয়ে কি কি ক্ষতি করে একটু আলোচনা করে দিই বিভিন্ন রকমের ক্যান্সার হওয়ার মেইন কারণ হচ্ছে ফ্রি রেডিক্যাল যেগুলোকে বলা হয় অটো ইমিউন ডিজিজ অটো ইমিউন ডিজিজ মানে হচ্ছে যে ফ্রি রেডিক্যাল কি করে অনেকগুলো যে টিস্যু তৈরি হয় সেল দিয়ে ওই টিস্যুগুলোকে ধ্বংস করে টিস্যু বরবাদের কারণ টিস্যু ধ্বংস করে দিলে কি হয় যেমন আর্থ্রাইটিস আর্থ্রাইটিস মানে ওখানে কোলাজেন খেয়ে ফেলে জয়েন্টে যে কোলাজেন থাকে না কার্টিলেজ যেটা হয় আঠালো পদার্থ ওটা খেয়ে ফেলে এটাকে বলা হয় অটো ইমিউন ডিজিজ অটো ইমিউন ডিজিজ নিয়ে আলোচনা করে করবো হ্যাঁ মানে আরো দীর্ঘমেয়াদী পার্ট বাই আলোচনা করলে আমাদের নলেজটা বাড়বে না তাহলে কি বুঝলাম এখানে অ্যালাইজের জন্য অ্যান্টিঅক্সিডেন্ট এবার অ্যান্টিঅক্সিডেন্ট এবার 13টা ভিটামিন 15টা মিনারেলস এর কারণে কোনো শত্রু যদি তৈরি করে আসে সামনাসামনি আসে তো ফাইটিং করতে হবে এই ফাইটিং করার যেটা সাবস্টেন্স সেটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট তার মধ্যে কি 13 রকমের ভিটামিনস 15 রকমের মিনারেলস আর 12 রকমের অ্যামিনো অ্যাসিড এরা মানে ফাইটিং করে তাহলে যার শরীরে ভিটামিনস মিনারেল অ্যামিনো অ্যাসিডের পর্যাপ্ত পরিমাণ থাকবে সে কিন্তু ফাইটিং করে বেরিয়ে যাবে হ্যাঁ সে সুস্থ থাকবে নাকি হ্যাঁ অবশ্যই তাহলে আজকের সাবজেক্ট যেটা হচ্ছে যে আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট নিয়ে আলোচনা করব যেহেতু আমরা হার্ট ডিজিজ নিয়ে আলোচনা করলাম হার্ট ডিজিজ নিয়ে আলোচনা করলাম কি বললাম যে এক নম্বর হচ্ছে কোলেস্ট্রল হ্যাঁ 2 নম্বর ফ্রি রেডিক্যাল 3 নম্বর হোমোসিস্টিন তাহলে তিনটা কারণের জন্য যে সব আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট দরকার মানে প্রতিহত বা ফাইটিং করার যাদের ক্যাপাসিটি আছে সেই সব কিছু কিছু ভিটামিনস মিনারেল নিয়ে আলোচনা করলেই আমরা বুঝতে পারবো যে আমার শরীরে সেই ঘাটতিটা আছে বা সেই সব লোককে সাজেস্ট করতে পারবো পৃথিবীর সবচেয়ে বড় অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি ভিটামিন সি হচ্ছে চরম অ্যান্টিঅক্সিডেন্ট চরম অ্যান্টিঅক্সিডেন্ট যদি কোনো মানুষের শরীরে পর্যাপ্ত পরিমাণে যদি ভিটামিন সি থাকে বা নিতে পারে তার মানে কি প্রথমত কি তাহলে ফ্রি রেডিক্যালের সঙ্গে ও লড়াই করতে পারবে ফাইট করছে আর ভিটামিন সি থাকে বেশিরভাগ ওই যে খাট তাজা খেয়ে জিনিস হয়তো গাছ থেকে পূজা থেকে কমালে করে থাকে তো ওই ভিটামিন সি ভিটামিন ই ভিটামিন ভিটামিন বি12 বি এ মানে ভিটামিন বি এর 8টা ভাগ আছে বি1 বি2 বি3 বি5 বি6 বি9 বি12 তাহলে এই জিনিসগুলো আমরা কিন্তু ভালো করে দেখব যে অ্যান্টিঅক্সিডেন্ট যেটা কমপ্লেক্স মানে কমপ্লেক্সটা মানে 8 ধরনের ভিটামিন বি1 ভিটামিন ওই ভিটামিন আমাদের কাছে স্টক আছে ভিটামিন বি কমপ্লেক্স স্টকে আছে মানে এখানে 8 ধরনের যে ভিটামিন বি তৈরি হয় সবকটা ভিটামিন ওই ভিটামিন মধ্যে পাওয়া যায় তাহলে অ্যান্টিঅক্সিডেন্ট ব্যাপারটা বোঝা গেল যে ফাইটিং করে যে সাবস্টেন্স সেটাকে বলে অ্যান্টিঅক্সিডেন্ট তার মধ্যে ভিটামিনস আছে মিনারেলস আছে অ্যামিনো অ্যাসিড আছে আর সবচেয়ে বড় অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে ভিটামিন সি ওই জন্য পাঞ্জাবিদের শারীরিক ক্ষমতাটা বেশি যে টক দই খায় সকালবেলা ওদের টক দই লাগবেই মাস্ট মানে যে টক দই আমরা প্রোভাইডিং থাকে হ্যাঁ ওই যে টক দই হজম শক্তিটাও বেড়ে যায় এবং ফাইটিং যে অ্যান্টিঅক্সিডেন্ট ওটাও পেয়ে যায় তাহলে এই সাবজেক্টটা বোঝা গেল হ্যাঁ কার্ডিওভাস্কুলার সিস্টেমের যদি আমাদের কাছে প্রবলেম হয় বা শুনতে পাই তাহলে আমরা প্রথমে কি করব যেটা 99% নিয়ে গল্প বললাম না কিসের উপরে কার্ডিওভাস্কুলার সিস্টেমের 99% প্রবলেম হয় এক নম্বর হচ্ছে কোলেস্ট্রল ব্লকেজ হয়ে যাওয়া 2 নম্বর ফ্রি রেডিক্যাল বা অক্সিডেটিভ স্ট্রেস 3 নম্বর কি বললাম হোমোসিস্টেম থেকে গেল 1% 1% এর কোনটা ওই হার্টের
না আপনি যে ভিতরেরটা বললেন এটা যদি ভিটামিন ডি অভাব হয়, মজার বিষয় আছে যাদের সুগার হয়নি এখন, আমরা এখানে দুজন বাদ দিয়ে মোটামুটি যখন আসি আমরা 6 জনের হচ্ছে খুব মাস্তানি করি, সুগার হয়নি, খুব শান্তিতে আছি। দয়া করে বলবো 4টা জিনিস চেক করবেন, 4টা জিনিস চেক করবেন আজকে থেকে, তাহলে বুঝতে পারবেন যে আগামী দিনে আমার সুগার না হতে পারে। 1 নম্বর যেটা হচ্ছে ভিটামিন ডি। যাদের এখনো ডায়াবেটিস হয়নি, হ্যাঁ, নিজেকে খুব মাস্তান মনে করে, আমরা চিনি ছাড়া চা খেতে গেলে কিরকম করে দেখে, সুবিধা আছে চায়ের দোকানে ঘুরে একটা চিনি ছাড়া চা, চায়ের দোকানে দেখে দেখে পাশে দেখে, খুব মজা আসে। ওদের উদ্দেশ্যে বলি যে 4টা জিনিস চেক করা উচিত। যাদের হয়ে গেছে তো হয়ে গেছে, ওই জিনিসগুলো নিলে পর অনেকটা ইমপ্রুভ আসবে। যাদের হয়নি তাদের জন্য বলছি যে 4টা পয়েন্ট লিখে দিচ্ছি আজকে, ডায়েরিতে লিখে দেন, এটা চেক করে নেবেন। যদি ইনকেস যদি কম থাকে তাহলে আজকে আপনি 1 মাস 2 মাস 4 মাস 6 মাসের মধ্যে এই অ্যান্টিঅক্সিডেন্ট নামক যে জিনিসগুলো আছে ওগুলো নিতে শুরু করবেন, দেখবেন যে বহুদিন সুগারহীন হয়ে বাঁচবে। বিশেষ করে কল্যাণ লাগে বলছি, বয়স্ক মানুষ, হ্যাঁ, তাহলে কি করবেন? প্রথমত ভাইটামিন ডিটা চেক করবেন। ভাইটামিন ডি এর যেটা বলি ওর লেভেল হচ্ছে 30 to 100 হওয়া দরকার। mg মিলিগ্রাম, মিলিগ্রাম 30 যদি হয় তাহলে বেশ ভালো আছে মোটামুটি। 30 এর উপরে যত যাবে সেটা হচ্ছে অপটিমাল, আপ টু 100। আমি গ্যারান্টি দিয়ে বলছি যতজন আমার এখানে আছি সবার 30 এর নিচে আছে, সেটা ডায়াবেটিস থাক বা এমজি পার মিলিলিটার। তাহলে কি বললাম? প্রথমে একটা চেক করতে বললাম, যদি ভিটামিন ডি ভিটামিন ডিটা, হ্যাঁ এবার ভিটামিন ডি যদি পর্যাপ্ত পরিমাণে কারো শরীরে থাকে, কম করেও ওর অনেকগুলো প্রবলেম আসে, অনেক প্রবলেম। ভিটামিন ডি এর জন্য প্রচুর প্রবলেম, আপনি ক্যান্সার করেন। ক্যান্সার বলেন, কিডনির সমস্যার জন্য বলেন। ভিটামিন ডি তো আমরা রোদরে পাওয়া যায় না। তোমার আমরা ওরা পাঠিয়ে গন্ডার করে চামড়া মতো তোমরা জানো, ওদের পুরো শুকিয়ে তক্তা হয়ে যাবে ভিটামিন ডি আর হবে। হ্যাঁ, ওই যারা আমেরিকাতে বাস করে, রাশিয়াতে বাস করে, ওরা তো বলবার উঠতে লাগে, ওদের একটা দেখি কেন ওদের সেন্সারটা মারাত্মক করে এক্সট্রা লাগে দিয়ে বলা। আমাদের সেন্সার কি? কাপড় দেখা সেন্সার, কাপড় দেখতে ভালো জানি না, এবার কাপড় দেখে চেক করি সেন্সার লাগা। এত গন্ডারের চামড়া রোদে পুড়ে তক্তা হয়ে যাবে, কিন্তু ভিটামিন ডি তৈরি হবে। মানে ভিটামিন ডি তেল লাগে ওই জন্য বসে বে নরম হয়ে যায়। ওরা আমার বেকুব আছে, কত চামড়া চামড়া ভালো আমাদের যে রাস্তাটা আছে তাহলে কি বুঝলাম? যাদের ডায়াবেটিস এখনো হয়নি, মহা আনন্দে বাস করছি, দয়া করে বলবো যে প্রথমত ভিটামিন ডিটা চেক করো। যদি 30 এর উপরে থাকে তার মানে আপনি সেফ জোনে আছেন। নিচে থাকলে উপরে হ্যাঁ, 30 এর উপরে থাকে, আর নিচে থাকলে রেডি হবে। নিচে থাকলে চায়ের দোকানে আমরা দেখবে সিগা বিনা চিনি। 2 নম্বর হচ্ছে ক্রোমিয়াম, ক্রোমিয়াম, ক্রোমিয়াম মিনারেল, ক্রোমিয়াম। তো এইটা চেক করবেন, ঠিক আছে? এটা চেক করে নেবেন, আপনারা চেক করার দরকার না, আপনাদের কম ছিল ডায়াবেটিস।
তো আমরা পার করে চলে এসেছি কোর্সটা। বুঝলে তো? হ্যাঁ, এখন চেক করে লাভ নাই, তাহলে পারলে মাস্টার হ্যাঁ পারলে আপনি আমাদেরকে নিতে হবে যে সাপোর্টিংটা করুন। মানে এর আরো একটা বিষয় চলে গেল, আমাদের এখানে আলোচনার বিষয় হচ্ছে যে আমরা আমার শরীরকে শিখছি, জানছি কোনো বিজনেস পারপাসে না, শরীরটাকে জানতে হবে। Ignorance, না? 3 নম্বর যেটা হচ্ছে ম্যাঙ্গানিজ। আচ্ছা ক্রোমিয়ামটা কত থাকা উচিত? ওটা ডাক্তার বলে দিবে, অত বলতে পারবো না। অত বললে তো আমি এখানে আসতাম না, আমরা চেম্বার করে বসে থাকতাম। সিম্বাই তো আছে ওই চেম্বার ছোট চেম্বার। এরকম করে না কিন্তু বলছি তাহলে ম্যাঙ্গানিজ চেক করে নেবেন, ম্যাঙ্গানিজ পর্যাপ্ত পরিমাণে আছে কিনা। 4 নম্বর হচ্ছে ম্যাগনেসিয়াম। কি ম্যাগনেসিয়াম, Magazine না, magazine। আরে ম্যাগনেসিয়াম অত ভালো পড়াশোনা করেছি কি? ম্যাগনেসিয়াম, এই 4টা জিনিস একই মতো চেক করে নিলে, হ্যাঁ, যদি নরমাল রেঞ্জ থাকে তার মানে আপনি সেফ জোনে আছেন। রেড জোন আছে হ্যাঁ, Magazine। কারণ প্যানক্রিয়াসে যেগুলো রেডিয়েশন হবে, সরি ফ্রি রেডিক্যাল অ্যাটাক করে না, মারাত্মক কিছু। সে টাইপ 1 হোক ডায়াবেটিস আর টাইপ 2 হোক না কেন, এই ফ্রি রেডিক্যাল যেটা আমরা আলোচনা করলাম তখন থেকে আলোচনা করে আসছি, ফ্রি রেডিক্যাল এমনভাবে অ্যাটাক করে যেখানে আপনার বিশেষ করে টাইপ 1 যেটা সময় দেয়, টাইপ 1 ডায়াবেটিস যাদের হয় সময় দেয়। অসীম আকরাম পাকিস্তানের বিখ্যাত ক্রিকেট প্লেয়ার, সব জানি নাম শুনেছি, মাঠে বল করছে, বোলিং অবস্থায় এমন ভাবে অ্যাটাক করলো, সঙ্গে সঙ্গে নিয়ে হসপিটাল টেস্ট করে দেখছে যে ও টাইপ 1 ডায়াবেটিস ডিউ টু ফ্রি রেডিক্যাল। তার মানে কি, শরীরে ভিটামিন ডি এর ঘাটতি ছিল বা ক্রোমিয়াম ঘাটতি ছিল বা ম্যাঙ্গানিজ ম্যাগনেসিয়াম ঘাটতি ছিল বলে ফ্রি রেডিক্যাল অ্যাটাক করার পরে এখনো প্রতিদিন 2 বার করে ইনসুলিন নেয়। অসীম আক্রান্ত। ওদের তো ডায়াবেটিসে আক্রান্ত। মাঠে ক্রিকেট গ্রাউন্ডে হঠাৎ করে বল করতে অসুস্থ হয়ে গেল। রাজু শেখ যেটা দিছে না, দিনে আর ওই ওদের অ্যাডভার্টাইজ করে এখন শেখ। ও তো একবার করবে মানে মাস্টার হয়ে গেছে। এই তুমি চিনবা তো দাদা বললো না যে বাপ চলে। একটা গল্প বলে দিই, অপরে ঠাকুরকে চিন্তা, ওই জন্য বলছি অপরে ঠাকুর কথা, অপরে ঠাকুরের কথা অনেকদিন আগে ও বেটাকে তো মাধ্যমিক পাস করতে পারে না। ওই আমাদের ওই নৈমুদ্দিন মাস্টারের ল্যাবে বই দোকানে তখন তো কাঠের টুকরি ছিল না, তখন ভালো করে হয়েছে। এই তুমি কি করছো এখানে? টেস্ট পেপার দেখছো, টেস্ট পেপার দেখ, তুমি টেস্ট পেপার কি করছো ভাই? তুমি মাধ্যমিক পাস করেছো না? তার মাধ্যমিক পাস আমি করিনি, আমি কিছুই পড়াচ্ছি মাধ্যমিক কেমন করে বলছে, আমি ফেল করতে করতে আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে। দেখেছি তো পড়েছো তো মানে বলছে ও 3বার মাধ্যমিক ফেল করেছে, ফেল না নয়। ফেল করার পরে পরীক্ষা দিতে দিতে টেস্ট পাবলে না, আমার সাথে মানে মিথ্যা কথা জায়গা নেই, দাদা আমি টিউশনই করাচ্ছি। তুমি কেমন করে টিউশনই করাচ্ছো? বলছে ফেল করতে করতে আমার এক্সপিরিয়েন্স হয়েছে, টিউশনই করাচ্ছি। ওইরকম হয়েছে অসীম আকরাম, ওই যে নিজে ধাক্কা খেয়েছে, সুগার সকাল সকাল চেক করছে তো, আর কি করে মাস্টার হয়ে একবার দিচ্ছে ইনকাম করছে। তাহলে কি বলছিলাম, তাহলে এই 4টা জিনিস চেক করার দরকার আছে নাকি? ভিটামিন ডি, যদি আমি বলি যে আমার সুগারের টেস্ট করতে, না এটাই একটা টেস্ট করা হবে। সুগার তুমি কখন টেস্ট করাবা? তুমি গেলা, সুগার তোমার নাই, নরমাল, ওই তো চায়ের দোকানে যে তুমি মজা মারছো, কিন্তু তলে তলে যে তোমার এটা কমতে লেগেছে, আচ্ছা এইসব ঘাটতি থাকলে তো আমাকে অ্যাটাক করবে। এটা করবে। তাহলে আমি যদি ঘাটতিটা পূরণ করতে শুরু করি তাহলে আমার সম্ভব নেই। বুঝে গেল? তাহলে আজকে যেটুকু আলোচনা করলাম বিশেষ করে কার্ডিওভাস্কুলার সিস্টেমে ফ্রি রেডিক্যালটা বোঝা গেল, এটা আমাদের নতুন টার্ম, যেটা আমরা কোনোদিনই শুনিনি। সবই গুরুত্বপূর্ণ, সবই ইম্পর্টেন্ট। তাদের এই সাইড একটা ডেটা বেশি তো ফ্রি রেডিক্যাল দিয়ে বললাম যে 80 রকমের ডিজিজ তৈরি হয়।
80 রকমের। আচ্ছা তার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে ক্রনিক ডিজেনারেটিভ ডিজিজ, যেগুলো কোনোদিন মেডিসিন সারে না। এই যে সেতি রোগ হয় না, সেতি রোগটা হচ্ছে ফুললি থিওরিটিক্যাল ব্যাপার। হ্যাঁ, অটোইমিউন ডিজিজ মানে থিওরিটিক্যাল দিয়ে যেমন কার্ডিওভাস্কুলার ডিজিজ তৈরি হয় ক্যান্সার হয়, তেমনি অনেকগুলো অটোইমিউন ডিজিজ আছে। মানে ওগুলো কি থিওরিটিক্যাল গুলো সেল থেকে বেরিয়ে গিয়ে ওই টিস্যুগুলোকে নষ্ট করে। সুস্থ সেলকে ওরা হ্যাঁ, স্কিনের যে পিগমেন্টাস যে সেলগুলো আছে সেলগুলো খেয়ে ফেলে। তার মানে ওখানে ভিটামিন ডি যদি পর্যাপ্ত পরিমাণে থাকতো তাহলে কিন্তু এটা আমরা ওটাও ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। আর চুলকানি যেগুলো হচ্ছে ওটা ভিটামিন ডি এর অভাবে হচ্ছে না, চুলকানির ব্যাপারটা অ্যালার্জি আছে, অ্যালার্জি আইজি টেস্ট যেটা চামড়াতে মানে এমনি কোসকা পড়ে যাচ্ছে ওটা ওটা ভিটামিন ডি আছে, অটোইমিউন ডিজিজ। হ্যাঁ, ওটাও মানে ওটাও থিওরিটিক্যাল, কিন্তু থিওরিটিক্যাল দিয়ে তৈরি হয়। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে থিওরিটিক্যাল তখনই কাজ করে যখন আপনার ভিটামিন ডি শর্টেজ থাকে। ওটাই তো বলছি। ভিটামিন ডি ঠিক থাকলে থিওরিটিক্যালটা আসবে না। না, ওই ফাইটিং করতে পারবে। আচ্ছা ওই অটোইমিউন যেমন সোরিয়াসিস, এটা তো অটোইমিউন ডিজিজ। এই যে মাথাতে ঘা হয়ে যায়, পায়ে ঘা হয়ে যায়, হ্যাঁ, অটোইমিউন ডিজিজ। অটোইমিউন ডিজিজ খুব খাতারনাক, মেডিসিন কাজ করে না। কারণ দিন দিন থিওরিটিক্যাল বাড়তে থাকে, আর ওর যে ফাইটিং যে অ্যান্টিঅক্সিডেন্ট সেটা ওর কাছে নেই, পাই না। ও মেডিসিন দিতে থাকে, তার সাইড ইফেক্ট হওয়ার পরে আরো বাইরে বেরোয়। তাহলে বাইরে কটা আজকে বলেন আজ করি হ্যাঁ আজ করি এই আমি আগে আগে বলতে পারি, তোমার 30 থেকে বলতে পারি। ফাইল দিতে হবে। হ্যাঁ, যদি পেরেন্টস লাগবে কি যে এবার হচ্ছে এগুলো ওভারকাম করব হ্যাঁ, সেটাই বলছি। সেটা হচ্ছে যে অ্যান্টিঅক্সিডেন্ট পর্যাপ্ত পরিমাণ নিতে হবে। ঠিক আছে যেটা বললাম 13 রকমের ভাইটামিনস, 15 রকমের মিনারেল, 10 রকমের অ্যামিনো অ্যাসিড। ঠিক আছে স্যার তাহলে যাচ্ছি আসো একবার। ঠিক আছে তাহলে অ্যান্টিঅক্সিডেন্টটাকে মারাত্মক রাখতে হবে। আজকে যদি কোনো দেশ যখন যুদ্ধ শুরু করতে যায়, তাহলে প্রথমে ওর ডিফেন্স ক্যাপাসিটিকে মজবুত করবে। মানে ওর যদি ডিফেন্স ক্যাপাসিটি মানে প্রতিরক্ষা করার ক্যাপাসিটি না থাকবে, তাহলে ওকে একদিকে ধ্বংস করবে। রাশিয়া ইউক্রেনকে মারতে আছে 4 বছর ধরে, মেরে শেষ করতে পারছে না। কারণ ইউক্রেনকে আমেরিকা, ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানি, বিভিন্ন ন্যাটো কান্ট্রির দেশ ডিফেন্স সিস্টেম সাপ্লাই করতেই আছে। রাশিয়া মারতে মারতে থমে গেল, অথচ ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভ থাকার জন্য ও কিন্তু অনেকটাই ভালো জায়গাতে আছে, যেটা থাকার কথাই ছিল না। ইউক্রেনকে যদি বিভিন্ন দেশ যদি ডিফেন্স সিস্টেম যদি ওকে না দিত, তাহলে রাশিয়া 7 দিনের মধ্যে দখল করবে। রাশিয়ার কাছে এত পাওয়ার আছে, কিন্তু ওই ডিফেন্স সিস্টেম থাকার জন্য, তাহলে আমাদের শরীরে যদি সেই রকম ডিফেন্স সিস্টেম তৈরি থাকে, তাহলে বিভিন্ন পার্টিকেল যত রকমের রেডিয়েশন আসুক, ফ্রি রেডিক্যাল তৈরি হোক, যত রকমই আসুক না কেন, এই ডিফেন্স সিস্টেম কিন্তু কাজ করে। আর আমাদের শরীরে ডিফেন্স সিস্টেম হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, 13 রকমের ভাইটামিনস, 15 রকমের মিনারেলস আর 12 রকমের অ্যামিনো অ্যাসিড। তো প্রত্যেককে বলবো যে এই সিস্টেমটা যদি আমি প্রোগ্রামগুলো মাসে 1 বার বা 2 বার করে করি, তো আজকে যেটা আলোচনা করলাম অনেকক্ষণ ধরে বললাম, বন্ধুরা একটা ব্রেক দিয়েছিলাম। তো জনসংখ্যা তো কম, জনসংখ্যা টার্গেট ছিল 15 জন, তো 15 জন হয়নি, মানে 12-13 জন হয়েছিল। যাই হোক, তো আমরা যারা জানলাম ব্যাপারগুলো, তো অ্যাটলিস্ট আমাদের কিছু শেখা হলো আজকে দিনে। প্রশ্নটা এটা অবশ্যই শিখো। তাহলে শেখার যদি জায়গা থাকে, তাহলে আগামী দিনে যে প্রোগ্রামগুলো করতে যাচ্ছি আমরা, হ্যাঁ, তাহলে আমাদেরকে অ্যাক্টিভ হতে হবে। কারণ হচ্ছে যে এটা স্কুল বা এটা কলেজ নয়, যে অ্যাডমিশন করে দিলাম, ওই ঠিক 10টার সময় ঢুকবে, 5টার সময় বেরোবে। আমাদের এডুকেশন সিস্টেমে প্রত্যেকটা মানুষের অনিয়া আছে। এই জেনে কী করবো, শিখে কী করবো, রোদের মধ্যে যাবো, কী দরকার আছে?
তো এই জিনিসটা যদি আমরা প্রত্যেকটা লোককে বায়োলজি বেশি করে পরবর্তীকালে যদি একটু করে বোঝাতে পারি যে আরে ভাই অ্যাটমি বিজনেস করতে হবে না, কোনো প্রোডাক্টও কিনতে হবে না, তোমার যে শরীর, তোমার যে বাবা মার শরীর, তোমার যে ছেলে মেয়ে যে সমস্যা, সেই সম্বন্ধে যদি তুমি জানতে পারো, বুঝতে পারো, তার অসুবিধা নেই। এটা কি বোঝাতে পারবো? আমরা বোঝাতে পারি না। আমরা একাই জগন্নাথ ভেতরে আসছি, এই করতে হবে। হ্যাঁ। তা আমি যে কষ্ট করে প্রোগ্রামগুলো করছি, বিশেষ করে আমাকে তো টাইম ইনভেস্ট করতে হচ্ছে, স্টাডি করতে হচ্ছে। স্টাডিতে যেগুলো আমার জন্য যদি করি তাহলে আমি তো বুঝছি অনেক কিছু, আমি তো বুঝছি, আমি তো রাত্রেবেলায় পড়তে বসবো, সকালে উঠে পড়তে বসবো, লিখতে বসবো। তা আমি যদি আমার কথায় ভাবি তাহলে আমি এখানে ডাকবো কেন? আমি ডাকছি এই জন্য যে আমাদের যে সারাউন্ডিং এর কিছু লোক আছে, অ্যাটলিস্ট তাদেরকে দিয়ে যদি এই গল্পটা করি তাহলে ওরা তো বুঝতে পারবে। ভাই ভুল করে বলবো না যে হিমোহিম নিয়ে যাবো, তার শরীরটাকে জানতে হবে, বুঝতে হবে। তাহলে ফ্রি রেডিক্যাল দিয়ে আমরা আরো আগামী দিনে অনেকগুলো চ্যাপ্টার আছে, আমি ধীরে ধীরে আলোচনা করব। এবং কল্যাণ দাস, অনিল দা, আতিপুরি চাইবে যে প্রোগ্রামটা নেক্সট প্রোগ্রাম কবে হবে। আমি আছি। কিন্তু এইভাবে প্রোগ্রাম করবো ভেরি ইন্টারেস্টিং। না, কেন যে আপনি একাই বসায় 15 মিনিটে চলে আসলেন নাকি অনিল দা? 15 মিনিটে খুব জোরে গাড়ি চালিয়েছে, আমি তো কোথাও বুঝতে পারি না। এই আদিপুর এই ব্যাটারি দাও তো, এটা মেন একদম কোথায় যা মিশন থেকে না কোন ক্লাস আছে এবার? ফাইভে কোন মিশন আছে? এটা তোমার নিজের মিশন ছিল, এমন মিশন কিছু না ও আছে ও মাইতে থেকে পাঁচ মিনিটের মেজর কোয়ালিটি ভালো করছে না। কথা বলবে বাপ তো বাড়ি মেজর স্টেট বাড়িতে থাকে, বাড়িতে থাকে, দেশের লোকের কাজ করে ছেলে মেয়ে বাড়িতে থাকে না, থাকতে পারে না, আর মায়ের দ্বারা সম্ভব হয় না। ওই জন্য এই খাও না, বেশি এই ঝামেলা নেই। খাও না, আর তুমি কিনে দিয়ে যাও, তুমি কিনে দিয়ে যাও।